প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং 8-এর নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2021 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্নটি বলা আছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা ভুলে নগদান বইতে 2 বার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গড় মিলের পরিমাণ কত হবে। তো ব্যাংক যদি চার্জ করে তাহলে কিন্তু ব্যাংক টাকা কমায় এবং আমাদেরকেও নগদান বইতে টাকা কমাতে হয়। তো আমাদের একবার কমানোর কথা ছিল, আমরা যদি ভুলে 2 বার কমিয়ে ফেলি তার মানে কিন্তু এই 500 টাকা বেশি আমরা কমিয়ে ফেলেছি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের গড় মিলের পরিমাণ হবে গ নাম্বারটি 500 টাকা। দ্বিতীয় প্রশ্নে বলা আছে, জনাব শাহেদের 2020 সালের 1 জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 25,000 টাকা। 10 জানুয়ারি তারিখে পণ্য বিক্রি করেন 10,000 টাকার, একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেন। 20 জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে। তো যদি চেক প্রত্যাখ্যাত হয় তাহলে যাবে হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এবং ব্যাংকের টাকা হ্রাস পায়। প্রশ্নে বলা আছে কোনটি বৃদ্ধি পাবে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে প্রাপ্য হিসাব, অর্থাৎ এই 3 নাম্বারটি, এটি আছে অপশনের গতে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে গ, প্রাপ্য হিসাব। 3 নম্বর প্রশ্নে বলা আছে কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওমিল মিলে যাবে, এটি হবে নীতিগত ভুল। কেননা রেওমিল তৈরি করার সময় নীতিগত ভুল থাকলেও কিন্তু রেওমিলটি মিলে যায়। 4 নম্বর প্রশ্নের আগে একটি উদ্দীপক দেওয়া আছে, দেখো উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এটি কোন ধরনের ভুল। দেখো মেশিন সংস্থাপন ব্যয় এটি একটি মূলধন জাতীয় লেনদেন, অন্তর্ভুক্ত আছে মজুরির, যেটি হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে একটি মূলধন জাতীয় লেনদেন যদি মুনাফা জাতীয় লেনদেনের অন্তর্ভুক্ত থাকে সেটিকে বলা হয় নীতিগত ভুল। 5 নম্বর প্রশ্নে দেখো বলা আছে উপযুক্ত ভুলের কারণে কি হবে, রেওমিল মিলে যাবে, এটি কিন্তু ঠিক আছে। এরপর বলা আছে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। তো এখানে দেখো যন্ত্রপাতির মেশিন সংস্থাপন বা যেটি মেশিন হিসাবে ডেবিট হওয়ার কথা, তো এটিকে আমরা মজুরি হিসাবে ডেবিট করে ফেলেছি। তাহলে কি হয়েছে দেখো মেশিনের পরিমাণ কিন্তু কমে গেছে আমার, তাহলে এখানে বলা আছে সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে এটি কিন্তু সঠিক হবে না, যেহেতু মেশিন একটি সম্পদ, এটি কমে গেছে কিন্তু মজুরিতে অন্তর্ভুক্ত করার ফলে। আবার মজুরিতে অন্তর্ভুক্ত করার ফলে কিন্তু আমার খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তো এখানে গ নাম্বারে বলেছে খরচের পরিমাণ হ্রাস পাবে, এটিও কিন্তু সঠিক না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই 1 নাম্বারটি, রেওমিল মিলে যাবে, কিন্তু এটি কিন্তু কোথাও অপশনে দেওয়া নেই, কিন্তু এটি আসলে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, এর সংশোধনী জাবেদা কোনটি। তো দেখো বিক্রয়ের জন্য আমরা আসবাবপত্র কেন, যা কিছুই ক্রয় করি না কেন সবসময় ক্রয় হিসাব ডেবিট হওয়ার কথা, তো এটিকে আমরা ভুলে আসবাবপত্র হিসাবে ডেবিট করেছি, তাহলে এই জাবেদায় কিন্তু আমাদের আসবাবপত্র থাকার কথা না, এই কারণে আমরা আসবাবপত্রটাকে বাদ দিয়ে দিব, তার মানে আসবাবপত্র হয়ে যাবে ক্রেডিট, আর যেহেতু আমাদের ক্রয় হিসাব থাকার কথা তাহলে ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট। তার মানে আমাদের ফুল জাবেদাটি হবে ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, এটি আছে অপশনের গ নাম্বারে। 7 নম্বর প্রশ্নে দেখো বলা আছে কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, সাধারণ সঞ্চিতি, এটি কিন্তু ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটিও ক্রেডিট, প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি, এটিও ক্রেডিট, প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি, এটি হলো ডেবিট, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। 8 নম্বর প্রশ্নে বলা আছে কোন সম্পদের ক্রয় মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কি বলা হয়, এটিকে বলা হয় সম্পদের বই মূল্য, তাহলে 8-এর উত্তর হবে খ। 9 নম্বর প্রশ্নে বলা আছে অস্পর্শনীয় সম্পদ হলো, অপশনে দেওয়া আছে সুনাম, এটি অস্পর্শনীয় সম্পদ, ঠিক আছে। প্রাথমিক খরচ, এটি কিন্তু অলিক সম্পদ, তাহলে এটি অস্পর্শনীয় সম্পদ হবে না। প্যাটেন্ট, এটিও কিন্তু অস্পর্শনীয় সম্পদ, তাহলে এই প্রশ্নের উত্তর হবে 1 ও 3, এটি আছে অপশনের গ নাম্বারে। এরপর দেখো একটি উদ্দীপক দেওয়া আছে 2020 সালের 30 সেপ্টেম্বর তারিখে হোসেন এন্টারপ্রাইজ 80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, মেশিনটির স্থাপন বাবদ 12,000 টাকা ও বহন খরচ বাবদ 3,000 টাকা নগদে পরিশোধ করে। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল 5 বছর ও ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা বলে অনুমান করা হয়। 10 নম্বর প্রশ্নে দেখো বলা আছে সরলরৈখিক পদ্ধতিতে 2020 সালে মেশিনের অবচয় কত টাকা হবে। তো দেখো এখানে মেশিনের অর্জন মূল্য প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে, তো অর্জন মূল্য করার জন্য ক্রয় মূল্য আছে 80,000 টাকা, তো আমরা প্রথমে লিখলাম ক্রয় মূল্য 80,000 টাকা। এরপর দেওয়া আছে সংস্থাপন ব্যয় 12,000 টাকা এবং বহন খরচ আছে 3,000 টাকা, তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি আমরা পেয়ে যাব মোট অর্জন মূল্য, তাহলে আমাদের অর্জন মূল্য হলো 95,000 টাকা। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা আমাদের বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে গেলাম অবচয়যোগ্য মূল্য 90,000 টাকা। এই অবচয়যোগ্য মূল্যকে কিন্তু আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে, আয়ুষ্কাল আছে 5 বছর, তাহলে এটিকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে 18,000 টাকা। এই 18,000 টাকা হলো
1 বছরের অবচয়। এখন দেখো প্রশ্নে বলা আছে 2020 সালের 30 সেপ্টেম্বর তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছে। তাহলে সেপ্টেম্বর মাসের শেষ দিন, তাহলে কিন্তু আমাদের সেপ্টেম্বরের অবচয় ধরার কোনো প্রয়োজন নেই। আমরা অবচয় ধরবো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের। তাহলে এই 18,000 টাকা হলো, এই 18,000 টাকা হলো 1 বছরের অবচয়। এটিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 মাসের অবচয় পাই, যেহেতু 1 বছরে 12 মাস। আর আমাদের প্রয়োজন 3 মাসের অবচয়, তাহলে এটিকে আমরা 3 দ্বারা গুণ করে দিব। 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। এইটুকুর যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আমাদের উত্তর পেয়ে যাই 4,500 টাকা। তাহলে আমাদের এই 10 নম্বর প্রশ্নের উত্তর হবে 4,500 টাকা। 11 নং প্রশ্নে দেখো বলা আছে প্রতিষ্ঠানটি যদি পরবর্তী বছরগুলোতে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে সিদ্ধান্ত নেয়, তবে অবচয়ের হার কত হবে। তো দেখো দ্বিগুণ ক্রমহ্রাসমান বা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করার সূত্র কিন্তু, অবচয়ের হার নির্ণয়ের সূত্র কিন্তু 100 ভাগ আয়ুষ্কাল ইন্টু 2। তাহলে এখানে আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর, তো 100কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 20, 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 40, তাহলে অবচয়ের হার হয়ে যাবে 40%। 12 নম্বর প্রশ্নে বলা আছে অবচয় হলো একটি আন্তঃলেনদেন স্থায়ী সম্পদের মূল্যের উপর ধার্য করা হয় একটি অনগদ লেনদেন। প্রশ্নের যে অপশনগুলো দেওয়া আছে তার 3টি কিন্তু সঠিক, কারণ অবচয় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই সংগঠিত হয়, তাই এটি আন্তঃলেনদেন। অবচয় স্থায়ী সম্পত্তির উপর ধরা হয় এবং এটি একটি অনগদ লেনদেন, কারণ অবচয়ের ফলে কোনো নগদ টাকার আদান প্রদান হয় না। তাহলে 12 নং প্রশ্নের উত্তর হবে ঘ 1, 2 ও 3। 13 নম্বর প্রশ্ন দেখো বলা আছে নিচের কোনটি অলিক সম্পদ। অলিক সম্পদ মানে হলো ভুয়া সম্পদ বা স্পর্শনীয় ব্যয়। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে শেয়ার বাট্টা বা শেয়ার অবহার এগুলো হলো অলিক সম্পদ, কেননা সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক এই সবগুলোই কিন্তু স্থায়ী সম্পদ। এরপর দেখো একটি উদ্দীপক দেওয়া আছে জাহান ট্রেডার্সের 2020 সালের নিট বিক্রয়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফায় পণ্য বিক্রি করে থাকে। মোট মুনাফার 30% দিয়ে যাবতীয় পরোক্ষ ব্যয় মিটিয়ে থাকে, অবশিষ্ট নিট মুনাফা হিসাবে হিসাবভুক্ত করে। প্রশ্নে বলা আছে 14 নম্বরে প্রতিষ্ঠানটির বিক্রিত পণ্যের ব্যয় কত। তো দেখো এখানে বলা আছে বিক্রয়ের পরিমাণ 3 লক্ষ টাকা, প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফায় পণ্য বিক্রি করে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় হলো আমাদের 100, কারণ যেটার উপর মুনাফা দেওয়া থাকে সেটাকে কিন্তু আমরা 100 ধরতে পারি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি 100 টাকা হয় এবং আমার লাভ যদি 20% মানে 20 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ায় 120 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকাকে যদি আমরা 120 দ্বারা ভাগ করি, এবং যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বলা আছে আর বিক্রিত পণ্যের ব্যয় ছিল আমাদের 100%, 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এই জাতীয় অঙ্কগুলো করার জন্য তোমরা খুব সহজেই মনে রাখতে পারো যার উপর মুনাফা দেওয়া আছে সেটিকে 100 ধরবে। বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 100, আর যেহেতু মুনাফা বলা আছে তার মানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের চাইতে বিক্রয় মূল্য সবসময় বেশি হবে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করে দিলাম, তাহলে আমার বিক্রয়ের টাকা পেয়ে গেলাম 120, অর্থাৎ আমার বিক্রয় হলো 120%। তো এখানে যে টাকাটা দেওয়া আছে 3,20,000 টাকা, এর মধ্যে পুরো বিক্রয়ের টাকাটা আছে 120% টাকা, সেটিকে 120 দ্বারা ভাগ করলাম এবং 100 দ্বারা গুণ করলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। আমরা এই ক্যালকুলেশন করলে কিন্তু টাকাটা পেয়ে যাই 2,50,000 টাকা। তাহলে আমাদের এই প্রশ্নের বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ 14 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 2,50,000 টাকা। 15 নম্বর প্রশ্নে দেখো বলা আছে প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত। আবার লক্ষ্য করে দেখো উদ্দীপকে আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় ছিল 2,50,000 টাকা। তাহলে আমাদের মোট মুনাফা হলো 50,000 টাকা। এবার এখানে বলা আছে মোট মুনাফার 30% হলো পরিচালন পরোক্ষ খরচ, তাহলে 50,000 টাকার 30% হবে 15,000 টাকা। 15,000 টাকা হলো পরোক্ষ খরচ। তাহলে আমাদের নিট মুনাফা কত, 50,000 থেকে 15,000 বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাই 35,000 টাকা। তাহলে আমাদের নিট মুনাফা হলো 35,000 টাকা, অর্থাৎ 15 নম্বর প্রশ্নে যেটি বলা আছে নিট মুনাফার পরিমাণ সেটি হবে 35,000 টাকা। তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার 35,000 টাকা। 16 নম্বরে বলা আছে অপরিচালন আয় কোনটি। অপশনে দেওয়া আছে বাট্টা প্রাপ্তি, শিক্ষানিবিশ ছেলেমেয়ে এবং উপভাড়া, এই তিনটি কিন্তু অপরিচালন আয়, কেননা শুধুমাত্র বিক্রয় এবং সেবা আয় কিন্তু এখন পরিচালন আয়, বাকি সমস্ত আয়গুলোই কিন্তু অপরিচালন বা অন্যান্য আয়। 17 নম্বর প্রশ্নে বলা আছে কোনো প্রতিষ্ঠান তার সম্পদ বছর শেষে 10% অবমূল্যায়নের সিদ্ধান্ত নিল, এতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারের পরিমাণ হ্রাস পাবে, ব্যয় বৃদ্ধি পাবে, মুনাফা হ্রাস পাবে। দেখো এই 17 নম্বর প্রশ্নে যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান তার সম্পদকে অবমূল্যায়ন করে অর্থাৎ সম্পদের দাম কমিয়ে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি তার মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে, কারণ আমরা জানি হিসাব সমীকরণ কি A=L+E, সম্পদ যদি কমে যায় তাহলে কিন্তু মালিকানা সত্ত্বটাও আমাদের কমে যাবে।
এরপর দেখো বলা আছে ব্যয় বৃদ্ধি পাবে, কারণ সম্পদের অবমূল্যায়ন যখন করা হবে সেটাকে কিন্তু অপচয় হিসেবে দেখাতে হবে, তাহলে ব্যয়টা কমে যাবে এবং ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু মুনাফাও কমে যাবে। তাহলে 17 নং প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার 1, 2 ও 3। 18 নং প্রশ্নে বলা আছে দুতরফা দাখিলের উৎপত্তিকাল কোনটি? তো দুতরফা দাখিলের উৎপত্তি কিন্তু হয় 1494 খ্রিস্টাব্দে, এটি কিন্তু তোমরা সকলেই জানো। 19 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব বিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কি বলা হয়? এটিকে বলা হয় হিসাব চক্র। তাহলে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, হিসাব চক্র। 20 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি রেও মিলের অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, এটি কিন্তু অন্তর্ভুক্ত হয় না, কারণ এটি প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ ও দায় এটি কিন্তু রেও মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক নাম্বার, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত। এরপর দেখো একটি উদ্দীপক দেওয়া আছে চৈতি ট্রেডার্স 1 জানুয়ারি 2020 তারিখে 20,000 টাকার পণ্য 10% বাট্টায় বাকিতে ক্রয় করে। 8 জানুয়ারি উক্ত পণ্যের প্রদেয় হিসেবের অর্ধেক 2% বাট্টায় পরিশোধ করে। চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত? তো এখানে লক্ষ্য করো, প্রথমে সে 20,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছে 10% বাট্টায়। তাহলে এই বাট্টা হলো কারবারি বাট্টা, কারবারি বাট্টার টাকাটা বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। 20,000-এর 10% হয় 2,000 টাকা, তাহলে যদি 2,000 বাদ দিয়ে আমাদের টাকার পরিমাণ থাকে 18,000। এরপরে বলা আছে 2% বাট্টায় অর্ধেক পরিশোধ করে, তাহলে 18,000-এর অর্ধেক কত? 9,000 টাকা। এই টাকা পরিশোধ করেছে 2% বাট্টায়, তাহলে 9,000-এর 2% কত? 180 টাকা। তাহলে 21 নম্বর প্রশ্নে বলছে বাট্টার পরিমাণ কত? বাট্টার পরিমাণ হবে 180 টাকা, কারণ হিসাবভুক্ত বাট্টা বলা হয়েছে। এই নগদ বাট্টাই কিন্তু হিসাবভুক্ত হয়। এই যে 2,000 টাকার বাট্টা ছিল, যেটি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, এটি কিন্তু হিসাবভুক্ত হয় না। 22 নম্বর প্রশ্নে বলা আছে 8 জানুয়ারি তারিখে প্রদেয় হিসাবে বাট্টায় পরিশোধের ফলে কি হবে? মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। তো দেখো এখানে প্রদেয় হিসাবকে যদি আমরা পরিশোধ করি তাহলে আমাদের দায় হ্রাস পাবে, এটি কিন্তু ঠিক আছে। সম্পদ বৃদ্ধি পাবে, এটি কিন্তু ঠিক নেই, কারণ আমাদের সম্পদ কিন্তু কমে যাবে, আমরা নগদ টাকা পরিশোধ করতেছি। মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, এটিও কিন্তু ঠিক আছে, কারণ আমরা 180 টাকা বাট্টা পেলাম, প্রাপ্ত বাট্টা এটি আয় হিসাব, আয় হলে মুনাফা বৃদ্ধি পায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1 ও 3, এটি রয়েছে গ নাম্বারে। 20 নম্বর প্রশ্নে দেখো বলা আছে সমজাতীয় লেনদেন সমূহ পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? তো এটিকে বলা হয় খতিয়ান। সমজাতীয় অর্থাৎ একই জাতীয় বা একই হিসাবের লেনদেনগুলোকে যদি আমরা পৃথক পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করি সেটি হলো খতিয়ান। 24 নম্বরে বলা আছে সমন্বিত ক্রয় সমান সমান কি? বিক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো সমন্বিত ক্রয়ের সূত্র দেখো এখানে যেগুলো দেওয়া আছে, তো এর মধ্যে প্রথমটি দেখো বলা আছে বিক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এটি কিন্তু সমন্বিত ক্রয় না। বিক্রয়যোগ্য পণ্য অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রি করতে পারতেছি এর মধ্যে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় আছে, এখান থেকে সমাপনী মজুত পণ্য যদি বাদ দেয় তাহলে এটি সমন্বিত ক্রয় হয়। এবং গ নাম্বারে যেটি বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এটিও কিন্তু সমন্বিত ক্রয়। তাহলে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 2 ও 3। 25 নম্বর প্রশ্নে বলা আছে বাট্টা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি? তো বাট্টা পেলে আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণ কমে যায়, তাহলে প্রদেয় হিসাব ডেবিট এবং বাট্টা হিসাব ক্রেডিট, এটি হলো সঠিক উত্তর। 26-এ বলা আছে সেতু অ্যান্ড সন্সের অগ্রদত্ত অর্থের পরিমাণ 1200 টাকা, জানুয়ারি মাসের খরচ 1000 টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত টাকা নেবে? অগ্রদত্তের নিয়মে কিন্তু যত টাকা খরচ হয় সেই টাকাটাই সে নেয়, 1000 টাকা খরচ করেছে সে কিন্তু 1000 টাকাই নিবে। তাহলে 26-এর উত্তর গ নাম্বার। 27 নম্বর প্রশ্নে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলে জাবেদা কী হবে? তো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে জাবেদা কিন্তু উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, এটি আছে 2 এবং 3-এ। তো 2 এবং 3 আছে অপশনের খ নাম্বারে, তাহলে এই প্রশ্নের উত্তর খ নাম্বার। 28 নং প্রশ্নে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি? তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য হলো ব্যাংকের হিসাবের সাথে যে গরমিল আছে তার কারণ নিরূপণ করা, তাহলে এই প্রশ্নের উত্তর হবে গরমিলের কারণ নিরূপণ করা। 29 নম্বর প্রশ্নে বলা আছে বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তো বিক্রয় ফেরতের জন্য সবসময় তৈরি করা হয় ক্রেডিট নোট, এটি তোমরা মনে রাখতে পারো। বিক্রয় ফেরত হলো ডেবিট, তাহলে এর জন্য তৈরি করা হয় ক্রেডিট নোট। 30 নম্বরে বলা আছে এনএসএফ চেক অর্থ কি? এনএসএফ অর্থ হলো নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ টাকা যদি অ্যাকাউন্টে জমা না থাকে, তাহলে কোনো অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা জমা না থাকে সেই অ্যাকাউন্টে চেক ইস্যু করা হলে সেই চেকটি কিন্তু প্রত্যাখ্যাত হয়, তাহলে এটির উত্তর হবে জমাকৃত চেক প্রত্যাখ্যান। তাহলে 30-এর উত্তর হবে ক, জমাকৃত চেক প্রত্যাখ্যান। তো আশা করি নৈবিত্তিকের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনোটি বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সকলকে।